চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন খুব গুণী একজন সঙ্গীত শিল্পী। তার গান আমার সবসময় ভালো লাগে। তিনি আজ আমাদের খুব সুন্দর কিছু গান শোনাবেন এবং আমাদের সুন্দর একটি জম্পেশ আড্ডা হবে। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী সাদিয়া লিজা। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, ভালো আছি, আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো শুরুতেই আমরা আসলে কথা না বাড়ি একটু জানতে চাই যে এখন কি কি কাজ নিয়ে আসলে গানের সাথে কাজ করা হচ্ছে এবং ব্যস্ততা কি নিয়ে? এই সময়টাতে আপাতত তো আমাদের স্টেজ যেহেতু বন্ধ, মানে তুলনামূলক কম কাজ হচ্ছে, তো এই সময়টাতে মনে হলো যে কিছু গান রিলিজ করতে থাকি। এই গানগুলোই পরবর্তীতে কাজে দিবে যখন আমরা একদম ফুলি কাজে ফিরবো। তো মনে হলো যে এই সময়টা যেহেতু স্টেজে আমরা একটু বিরতিতে আছি, কাজ কম হচ্ছে, সেই ক্ষেত্রে সেটা ওন ট্র্যাক হোক বা লোকসঙ্গীতের পুরাতন কিছু গান একটু নতুন করে সঙ্গীত আয়োজন করে যদি দর্শকদের কাছে পৌঁছানো যায় আর কি, এই কাজগুলোই মোটামুটি করা হচ্ছে। কি কি ধরনের গান নিয়ে কাজ করা হচ্ছে? একদম পুরাতন কিছু লোকগান দেখবেন যে আমরা একেবারেই গানগুলোর সাথে অপরিচিত, নতুন করে যখন শুনি তখন মনে হয় যে না, আচ্ছা এই গানটা আসলে ছিল, এটা মনে হয় অনেক পুরাতন একটা গান। তো এই গানগুলো আসলে নতুন করে আমি আবার খুঁজে খুঁজে বের করে নতুন করে একটু সঙ্গীত আয়োজন করে একটু নতুনভাবে আর কি দর্শকদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। অলরেডি একটা রিলিজ হয়েও গেছে গত সপ্তাহে, আর আরও কিছু গান নতুনভাবে করা হচ্ছে। আর ওন ট্র্যাক আমার একটু ডিফারেন্টভাবে এবার আসবে। হয় না যে গতানুগতিক আমরা বিভিন্ন কম্পোজিশনে গানগুলো একটু রিদিমিকভাবে করি বা অনেকগুলো ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে করি। আমার গানগুলোতে আমার যে টিম আমার সাথে কাজ করে, আমার মিউজিশিয়ানস যারা, তাদের সাথেও আমার একটা ওন ট্র্যাক উইথ মাই মিউজিশিয়ানস আমি ওইভাবে আসলে ভিডিও শ্যুট করে একটু রিলিজ করার প্ল্যান করছি। মানে আমার টিমটা আমার গানের মাধ্যমে আসলে ভিজুয়ালি সামনে আসলো, অডিয়েন্স দেখলো যে আমি আমার টিমের সাথে কাজ করছি, ওইটা আমার ওন ট্র্যাক হিসেবে আসলে থেকে গেল। এরকম একটু ডিফারেন্ট কনসেপ্ট নিয়ে কাজ করছি আসলে। আচ্ছা, বেশ দারুণ। এই যে গানটি রিলিজ হয়েছে সেই গানটির রিভিউ কেমন এসেছে? একদম বেশ কিছুদিন আগে বন্যার যে কবলে আমরা পড়ে গেলাম, ওই সময়টাতে আসলে প্রোমোটা ছাড়া হয়েছিল গানটার, তখন আমি একটু ভীতি কাজ করছিল যে এমন একটা ক্রাইসিসের সময় আসলে আমাদের প্রোমোটা ছাড়া হলো, গানটা আসলে কি হবে। বাট গানটার যে পিক লাইনটা ছিল ভালোবাসা নয়নের নেশা শিরোনামের, এরপরে দেখলাম যে শর্ট শর্ট কিছু ক্লিপস এত চোখের সামনে আসলো, তখন বুঝতে পারলাম যে না, মানুষের কাছে পৌঁছাচ্ছে গানটা। তো উইদিন 7 days দেখলাম যে প্রায় 1.5 মিলিয়ন হয়ে গেছে অলরেডি। যেটা একটা ক্রাইসিসের একটা সময় ছিল, হয়তোবা সেটি না হলে হয়তোবা আরো বেশি ভিউ হতো, বাট এখন পর্যন্ত রেসপন্স খুবই ভালো পাচ্ছি এবং প্রতিনিয়ত গানটা আসলে রিচ করছে ভালো মতোই। আচ্ছা, বেশ দারুণ একটি বিষয়। আচ্ছা, তাহলে সেই গানটির কি আমরা দুটো লাইন শুনতে পারি? অবশ্যই শুনতে পারি। গানটা শ্রদ্ধেয় বাসুদেব দাস বাউলের, উনি লিখেছেন, উনি সুর করেছেন, উনি গেয়েছেন। পরে গানটা আমরা নতুন করে যখন সঙ্গীত আয়োজন করা হয়েছে, আকাশ মাহমুদ সঙ্গীত আয়োজন করেছে এবং আকাশ ভাইয়ের সাথে আমি যৌথভাবে গেয়েছি। প্রথম 4টা লাইন অল্প একটু গাচ্ছি। ভালোবাসা নয়নের নেশা রে বন্ধু, ভালোবাসা নয়নের নেশা, ভালোবাসা নয়নের নেশা রে বন্ধু, ভালোবাসা নয়নের নেশা। ও ভালোবাসার মতো বাসে কয়জনা, দুইজনাতে এক মন মেশা রে বন্ধু, ভালোবাসা নয়নের নেশা, ভালোবাসা নয়নের নেশা রে বন্ধু, ওরে ভালোবাসা নয়নের নেশা। বাহ, অসাধারণ কিছু কথা। অসংখ্য ধন্যবাদ আপনাকে, বেশ মারাত্মক কথা। হ্যাঁ, ভালোবাসা নয়নের নেশা। দেখলাম যে এই 4টা লাইনে আসলে খুব ছোট ছোট কিছু ভিডিও করে করে এই 4টা লাইনই মোটামুটি সবাই দেখলাম যে খুব প্রচারণা চালাচ্ছে, বা আমার ভালো লাগছে যে আমাকে মেনশন দিচ্ছে বা শুনছে গানটা আর কি। আচ্ছা, আমরা কিন্তু আপনার বিভিন্ন ধরনের গানই শুনেছি, হ্যাঁ, আধুনিক গানও শুনেছি এবং মোটামুটি সব ধরনের গানই আপনি করেন, কিন্তু বেশি কিন্তু করা হয় ফোক সঙ্গীত। তো ফোক সঙ্গীতের উপরে আসলে এত আগ্রহ বা এত ভালোবাসা, এবং আপনি কিন্তু ফোক সঙ্গীত নিয়ে এই যে নতুন করে রিপ্রেজেন্ট করছেন পুরনো গানগুলো, এবং এমন কিছু গান আপনি আসলে চ্যালেঞ্জ নিয়েছেন যে গানগুলো হয়তো আমরা খুব একটা শুনি না বা শোনা হয়নি, সেই গানগুলো নতুন করে রিপ্রেজেন্ট করছেন। এই যে এত ভালোবাসা থেকে এত আগ্রহ কিভাবে এসেছে ফোক সঙ্গীতের উপরে? ছোটবেলায় যখন শিশুতোষ গানগুলো গেয়েছি, এরপরে যখন আবার আব্বু চিন্তা করলো যে না, মেয়েকে একটু সাইজির গানগুলো গাওয়াই, প্রথম রিয়েলাইজেশনটা আসলে তার মধ্যেই আসা যে আমার মেয়েকে মনে হয় এই গানগুলো বেশি
মানাচ্ছে বা তার গলায় যায়। এরপরে দেখলাম যে প্রত্যেকটা জায়গায় যখন গান গাইতে যাই তখন দেখলাম যে সাইজির গান থাকছে বা পল্লীগীতি, ভাওয়াইয়া এই গানগুলো থাকছে। তখন কিন্তু এভাবে প্রপার বুঝিনি যে গানটা স্পেসিফিক্যালি এক একটা ক্যাটাগরির আসলে। এরপরে যখন আস্তে আস্তে গাইতে গাইতে মনে হলো যে না, আমার এই গানগুলো আমার গলার সাথে যাচ্ছে বা আমার সাথে যাচ্ছে, আমি খুব যত্ন করে গাইতে পারছি। এরপর থেকে লোকসঙ্গীতের প্রতি একটা আলাদা ভালো লাগায় এবং এই মাটির গান দিয়েই সর্বসাধারণের কাছে মনে খুব সহজে পৌঁছানো যায়। এটা আমি গাইতে গাইতে আসলে উপলব্ধি করেছি যে গানের কথা, আধ্যাত্মিক কিছু কথা বা একদম ডিপলি কিছু ব্যাপার থাকে না, যে আমি লোকসঙ্গীত গাইছি, আমার মনে হয় যে এই ঘরানার গান দিয়ে একটু মানুষের কাছে খুব সহজে পৌঁছানো যায়, জীবনের সাথেও কেন জানি কথাগুলো অতপ্রতভাবে আসলে জড়িয়ে যায়। একদম। আচ্ছা, আমি কুলহারা কলঙ্কিনী, এই যে গানটি, আপনার কণ্ঠে বেশ ভালো লাগে, আমরা শুনেছি, খুবই ভালো লেগেছে। অবশ্যই গানটি আবারও শুনতে চাই একটু আপনার কণ্ঠে। আমরা জানি যে আপনার ভয়েসটা একটু প্রবলেম করছে, আপনি একটু ঠান্ডা লেগে আছে, কিন্তু আমরা কিন্তু বুঝতে পারছি না আসলে আপনার ঠান্ডা লেগেছে। আমরা গান শুনবো অবশ্যই, ছাড় দেওয়া যাবে না। তো আসলে এই যে এই ধরনের গান এবং গানের কথাগুলো যে এত মারাত্মক সুন্দর, এই গানের কথাগুলোর সাথে আসলে সুরের সাথে কিভাবে বা কোন জিনিসগুলো আসলে খুব খেয়াল রাখতে হয়? প্রত্যেকটা যে ক্যাটাগরির গান আপনি গান, প্রত্যেকটা গানের সর্বপ্রথম হচ্ছে কথা এবং সুর। অরিজিনাল যে ব্যাপারটা সেটা রেখে তো আমরা অনেক ভ্যারিয়েশন তো এখন আনি গানের মধ্যে, বাট যেই ঘরানার গানই গাই অবশ্যই প্রথমত কথা এবং সুর, এই দুইটা ঠিক রেখে, এই দুইটা মাথায় রেখে এরপরে যত কিছু করা যায়, যত এক্সপেরিমেন্ট করা যায় আসলে কোনো সমস্যা নাই। বাট এই দুইটা একদম সর্বপ্রথমে আমি যেটা করি, আমার কাছে যদি কোনো মৌলিক গান আসে গাওয়ার জন্য, কেউ যদি গাওয়ার জন্য পাঠায়, আমি সর্বপ্রথম আগে লিরিক্স দেখি, গানের কথাটা কি আসলে। এরপরে যখন সুর করে পাঠাই, সুরের ব্যাপারটা পরে, আগে কথা আসবে, কথাটা আমি দেখবো যে কথাটা আসলে কি বুঝাতে চেয়েছে বা গানটা এক্স্যাক্টলি কিভাবে হচ্ছে। এরপরে আসলে সুরের ব্যাপারটা আসে, তারপরে আসে সঙ্গীত আয়োজন, এরপরে আপনি ভিজুয়ালাইজেশনে যান, সমস্যা নাই। আচ্ছা, যে গানটির কথা হচ্ছে, এই গানটি কিন্তু না শুনলে দর্শকরা খুব আসলে নারাজ হয়ে যাবেন। শ্রদ্ধেয় শাহ আব্দুল করিমের আমি কুলহারা কলঙ্কিনী আমারে কেউ ছুঁয়ো না গো সজনী, গানটা 2019 সালে আমার একটা প্রজেক্টের কাজে রিলিজ হওয়া। গানটা খুব সম্ভবত 1 মাসের মাথায় প্রায় মিলিয়ন ক্রস করে গিয়েছিল। ওই সময়টাতে আসলে অন্যরকম একটা ভালো লাগা। 19 সাল, এটা 2024 সাল, 5 বছর আগের কথা। অল্প একটু গাইছি। আমি কুলহারা কলঙ্কিনী, আমি কুলহারা কলঙ্কিনী, আমারে কেউ ছুঁয়ো না গো সজনী, আমারে কেউ ছুঁয়ো না গো সজনী, আমি কুলহারা কলঙ্কিনী, আমি কুলহারা কলঙ্কিনী, আমারে কেউ ছুঁয়ো না গো সজনী, আমারে কেউ ছুঁয়ো না গো সজনী, আমারে কেউ ছুঁয়ো না গো সজনী। বাহ, চমৎকার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। আপনি তো আপনার জীবনে অনেক গান গেয়েছেন, যদিও যদি বলা যায় নতুন প্রজন্মের মধ্যেই কিন্তু আপনি পড়ছেন, নতুন যারা এখন গান করছে এবং খুব কম সময়ে দর্শকদের মন জয় করেছেন, ভালো ভালো গান করছেন, গানের প্রতি ভালোবাসাটা আমরা দেখতে পাচ্ছি, পুরোনো গানগুলো নতুন করে আনছেন, সব কিছু মিলিয়ে এখন যে সময়টি চলছে, আপনার কাছে কি মনে হয় যে আসলে শুদ্ধ গানের চর্চা কতটুকু করা হচ্ছে? যাদের শুদ্ধ সঙ্গীত চর্চা আগে থেকে মনের মধ্যে থেকে গেছে, এখনও আছে যে আমার শুদ্ধ সঙ্গীত চর্চা করতে হবে, বিগত দিনেও করে গেছে, এখনও করবে, সামনেও করবে। এখনকার যে ব্যাপারটা চলে এসছে যে আমাদের মধ্যে ধৈর্য শক্তিটা অনেক কম, যেটা আমরা আমাদের জেনারেশনে আমরা যেটা পাচ্ছি যে আমাদের সব কিছু তো আমরা খুব দ্রুত গতিতে আগাইতে চাচ্ছি, কেন জানি যে খুব দ্রুত সব কিছু পাওয়া দরকার। আমার গানটা কেন ভাইরাল হচ্ছে না, এবং সব থেকে এই শব্দটা রোগে আক্রান্ত হওয়ার মতো একটা ব্যাপার, এই ওয়ার্ডটার পিছনে আমরা এত বেশি ছুটছি, এতটা বেশি এক্স্যাক্টলি, এবং এতটা বেশি প্রাধান্য পাচ্ছে এই শব্দটা, শুধু যে এইটার পিছনে আসলে অনেকে ছুটেই যাচ্ছে, সেটা যেভাবেই হোক। টার্গেট একটা যে আমার ওই পর্যন্ত রিচ করতে হবে। কিন্তু আমরা যখন বিভিন্ন রিয়েলিটি শো গ্রামে যখন ছিলাম, দেখে দেখে বড় হয়েছি, বা যে একটা রিয়েলিটি শো এর মাধ্যমে যখন ঢাকায় এসেছি, তখন যে সময়টা ছিল, তখন আমাদের গুরুজনরা যারা ছিলেন, ওনাদের ব্যাপার হচ্ছে যে কি সুন্দর সুন্দর গান, কি সুন্দর সুন্দর কথা, টেলিভিশনের স্ক্রিনে হোক বা যে কোনো স্ক্রিনে দেখছি, সাথে একটা কানে শ্রুতিমধুর লাগার যে ব্যাপারটা, চোখের একটা দেখার সৌন্দর্যের ব্যাপারটা, এখন ব্যাপারটা মনে হয় এমনটা হয়ে গেছে যে আমরা
দেখার ব্যাপারটাকে মনে হয় একটু বেশি প্রাধান্য দিচ্ছি অনেক সময়, কানে শোনার যে ব্যাপারটা এটার দিকে একটু কনসেন্ট্রেশন কম। তারপরেও অবশ্যই ভালো গান হচ্ছে, সামনেও হবে, ইন্ডাস্ট্রি তো আসলে সব কিছু মিলিয়েই কাজ করে চলছে। আপনি যে কথাটা বলছিলেন ভাইরাল, সেই কথাটার সাথে একটু যুক্ত করে বলতে চাই যে এখন অনেকেই কিন্তু দেখা যাচ্ছে যে যারা সঙ্গীত শিল্পী হচ্ছেন, আপনি বলছেন যে ভালো গান তৈরি হচ্ছে, ডেফিনেটলি আমরাও সেটা সহমত যে ভালো গান কিন্তু আমাদের মধ্যে আসছে এবং আপনারাও কিন্তু ভালো গান আমাদেরকে দিচ্ছেন, কিন্তু তারপরও এমন কিছু শিল্পী হচ্ছে আসছেন বা আমরা দেখতে পাচ্ছি যারা আসলে খুব একটা চর্চা না করে কিংবা কখনো হয়তো বা গানের ব্যাকগ্রাউন্ড না থেকেই হঠাৎ করে কখনো গান না করেও এমন একটা গান আসলে আমাদেরকে দিচ্ছেন, সেই গানটি বেশ ভাইরাল হচ্ছে বা জনপ্রিয় হচ্ছে, ভিউজ বেশি হচ্ছে। তো এই বিষয়ে আসলে আপনার মতামত কি? এখানে আরও একটা ব্যাপার, সেটা হচ্ছে যে ভিউজের কথা বললেন। একটা গান যখন রিলিজ হয়, যত বেশি ভিউজ হবে এবং সাথে সাথে অনেক পজিটিভ কিছু কমেন্টস থাকে, দেখবেন এগুলা শিল্পীদের ক্ষেত্রে অনেক বেশি উৎসাহের একটা জায়গা, যে ভালো কাজ করার একটা স্পৃহা জন্ম নেয়। যে গানগুলো সাময়িক সময়ের জন্য ভাইরাল হয়, আমি এই গানগুলোর যে কমেন্টস সেকশনগুলো থাকে, আমি মাঝে মাঝে এগুলো একটু ঘুরে ঘুরে দেখি, চেক করা হয়। এই কমেন্টসগুলো দেখার পরে মনে হয় যে না, ভালো গান এবং ভালো কাজ করাটা বেশি জরুরি। ভাইরাল হয়ে গেছে, অনেক অনেক ভিউজ, বা হয় না যে বছরের মধ্যে যে গানগুলো রিলিজ হয় সব কিন্তু একসাথে কম্পেয়ারিং করা হয় যে এই বছরের মধ্যে কোন কোন গানগুলো আসলে খুব একদম আপার রিচ হয়ে গেছে। তো এই ভাইরাল গানগুলো যখন দেখা যায় যে লিস্টের একদম শীর্ষে থাকে, তো আমি নিজে ব্যক্তিগতভাবে যে কমেন্ট সেকশনগুলো একটু চেক করে দেখি যে অডিয়েন্স আসলে কি চায় বা অডিয়েন্স আসলে কি পেলো। তো ওই জায়গাটাতে যখন আমি খোঁজ করি বা দেখি, তখন মনে হয় যে এইটার থেকে ভালো কাজটা ভীষণ জরুরি। এবং আরেকটা বিষয় যে আমরা যখন কোনো কিছু দেখি ভাইরাল হচ্ছে কিংবা একটা গান আমরা দেখছি যে না খুব একটা ভালো না, মানে আমার মতামত অনেকবার শুনছি বা আপনার কারো কলিগের কাছে শুনছি যে আসলে গানটা খুব একটা ভালো না, কিন্তু যে ভালো না থেকে কিন্তু আকর্ষণ জাগে এবং তখনই কিন্তু আমরা ভিউ করছি। ভালো না কেন শেয়ারও করি, আমরা মজার ছলে শেয়ার করছি, কিন্তু তার লাভ হয়ে যাচ্ছে। বিষয়টা কিন্তু এইভাবেও অনেক সময় অনগোয়িং হয়ে যায়। আচ্ছা, এবং আরেকটি বিষয় যে আমরা দেখি যে আসলে শিল্পীদের ক্ষেত্রে একটা সময় আমরা দেখতাম শিল্পীরা গান গাইতেন, সুরকার আলাদা থাকতেন, গীতিকার আলাদা থাকতেন এবং কম্পোজ আরেকজন করতেন, ভিডিও এডিটিং আরেকজন করছেন। কিন্তু ইদানিং যেটা আমরা লক্ষ্য করতে পারছি যে গান যিনি করছেন উনি সুর করছেন, উনি আবার গানটি কম্পোজ করছেন, উনি গানটি মিউজিক ভিডিও করছেন বা অনেক গুণে আসলে এটা ভালো বিষয়। আবার অনেক সময় দেখা যায় যে আসলে আমাদের কাছে কি মনে হয় বা আপনারা যারা শিল্পী আছেন কি মনে হচ্ছে যে এটা থেকে কি আসলে আমাদের গানের সেক্টরে ক্ষতি হচ্ছে কিনা? কোনো একটা মানুষের মধ্যে অনেক প্রতিভা থাকতেই পারে, কেউ ভালো উপস্থাপনা করে, সেই সাথে ভালো গানও গায়, সেই সাথে ভালো লিখেও। গানের যে ব্যাপারটা, একটা গান আমি যেটা বললাম সেটা আলাদা আলাদা 3টা সেক্টর হয়ে গেল, বাট একই কাজের মধ্যে যখন আমি নিজে গাচ্ছি, নিজে সুর করছি, নিজে সঙ্গীত আয়োজন করছি, তার এই প্রতিভাটা আছে দেখে সে কাজ করছে। এখনকার জেনারেশন অনেকেই কিন্তু এই সঙ্গীত আয়োজন একই সাথে সেও গাচ্ছে, তার লেখা সুর করা। তবে হয় কি যে গীতিকার, সুরকার, সঙ্গীত আয়োজক যিনি, এগুলো আলাদা আলাদা করলে হয় কি, আগের যে ব্যাপারগুলো দেখে এসছি সাধক বাউলদের যাদের গান গায়, কারো একজন কেউ লিখেছেন, কেউ সুর করেছেন, নতুন করে একজন সঙ্গীত আয়োজন করছে, এটাও একটা ভালো দিক। যে নিজে এখন একসাথে করে যাচ্ছে সেটা তারও একটা ভালো দিক, কারণ সে প্রতিভাবান, সে করতে পারে দেখেই করছে। এটার আমার তরফ থেকে এটার কোনো আমি নেগেটিভ মন্তব্য আসলে করছি না, এটা ভালো, তার প্রতিভা আছে দেখে সে আসলে কাজ করছে। আচ্ছা, এবার আপনার কণ্ঠে রঙ্গিলা মাঝি গানটি শুনতে চাই। আচ্ছা, এটা হচ্ছে চট্টগ্রামের ভাষার একটি গান, এটাও 2020 সালে সম্ভবত আমার রিলিজ হয়েছিল। যদিও চট্টগ্রামের ভাষা খুব একটা বেশি রপ্ত করতে ওই সময়টাতে পারিনি, তবে গাইছি আর কি। রঙ্গিলা মাঝি রে এই ঘাটো দি সম্পন ভিড়ায়ো, রঙ্গিলা মাঝি রে এই ঘাটো দি সম্পন ভিড়ায়ো, আইসরে তুই নিশিরাইতে, আইসরে তুই নিশিরাইতে আসতে হরি মাতায়ো, এই ঘাটো দি সম্পন ভিড়ায়ো, রঙ্গিলা মাঝি রে এই ঘাটো দি সম্পন ভিড়ায়ো, আইসরে তুই নিশিরাইতে আসতে হরি মাতায়ো, আইসরে তুই নিশিরাইতে আসতে হরি মাতায়ো, এই ঘাটো দি সম্পন ভিড়ায়ো, আরে এই ঘাটো দি সম্পন ভিড়ায়ো।
বাহ, অসাধারণ, অসংখ্য ধন্যবাদ। চট্টগ্রামের ভাষা সিলেটের ভাষা রপ্ত করা আমার কাছে সবথেকে কঠিন মনে হয়, কারণ সারা বাংলাদেশের সব ভাষা রপ্ত করা গেলেও এই দুইটা জেলার ভাষা কঠিনভাবে রপ্ত করা ছাড়া উচ্চারণে অনেক সময় একটু এদিক সেদিক হয়ে গেলে মনে হয় শুনতে পেরেছি, দেখলাম আমরা। আচ্ছা, আরেকটি বিষয়, একটু সিরিয়াস বিষয়, যেটি আমরা মাঝখানে একটু বেশি একটা ক্রিটিক্যাল সিচুয়েশন কিন্তু আমাদের দেশটা, পুরো দেশটাই আসলে ফেস করেছে, এবং আমরা অনেকে অনেক কিছু দেখেছি এবং এখনো আমরা সেটার মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা আসলে জানি না আগামীতে আমরা কোন সিচুয়েশনে পড়বো বা আমাদের জন্য আসলে কি আছে। সো যা হয়ে গেছে বা যা ঘটেছে আসলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে শিল্পীদের জন্য কতটুকু ক্ষতি হয়েছে বা কতখানি ক্ষতি হয়েছে? আসলে এই ব্যাপারটার জন্য তো আমরা কেউই প্রস্তুত ছিলাম না, শুধু শিল্পীদের ক্ষেত্রে না, বাংলাদেশের সব সেক্টরে সব সাইড থেকে আসলে সবকিছু একটু ডাউন অবস্থার মধ্যে আছে। আমাদের ক্ষেত্রে হয় কি, এটা আমি সহ আশা করি আমরা যারা শোবিজে কাজ করি তাদের সবার ক্ষেত্রেই এইটা সবাই বলবো যে দেশে যখন কোনো কিছু ঘটে সেটা সবার আগের প্রভাব আসলে ইফেক্টটা আমাদের উপরে পড়ে, এবং একদম সবার শেষে আমাদের এই জায়গাটা আসলে অ্যাক্টিভ হয়। আমরা পিছায়ও আগে, আবার শুরু যখন কাজ হয় সেটাও অনেক লেন্দি প্রসেসে হয়। এই পরিস্থিতিটা তো আমরা সবাই ফেস করছি এখন, এবং দেখবেন যে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরেও যদি আমরা কাজে ফিরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি কোনো পোস্টও দিই বা কোনো কিছু শেয়ার করি, এটাও আসলে সাধারণ জনগণ কেন জানি ভালোভাবে নেয় না। তাদের মতামত অনুযায়ী যে দেশের এত কিছু হচ্ছে, পরিবেশ পরিস্থিতি সব পরিবর্তন হয়ে গেছে, আপনারা কিভাবে কাজ করছেন, এটা তাদেরকে বোঝানো একেবারে অসম্ভব যে তারা তাদের জায়গা থেকে যে কাজটা করে এটাও যে আমাদের একটা প্রফেশন, এটাও আমাদের একটা কাজ, এটা আসলে আমাদের দেশের প্রেক্ষাপটে সাধারণ বোঝানো মুশকিল। আর সঙ্গীত শিল্পী বা যারা শিল্পী আছে তাদের কিন্তু আসলে কাজ করলেই টাকা, তো সেই জায়গা থেকে আসলে অনেকের একটা মিসকনসেপ্ট থাকে, আসলে এই কারণে হয়তো অনেকে বুঝতে পারে না। এমন পরিস্থিতি কিন্তু আমরা করোনার সময় পার করে আসছি। করোনার সময় তো আসলে সারা একদম অন্যরকম অবস্থা ছিল, কিছুটা কিন্তু এই সময়টা তো আমরা ফেস করছি। টুকটাক টিভি শোজ হচ্ছে বা আমরা যারা গানের কাজ করছি, রিলিজ করছি গান, এছাড়া কিন্তু বেসিক আমাদের আর্নিং অফ সোর্স বা যেটাই বলি এটা কিন্তু আমাদের মেইনলি স্টেজ, সেটাই কিন্তু টোটালি বন্ধ আমাদের। সো এটা আসলে সর্বসাধারণের কাছে বোঝানো বা তাদের কাছে বোঝানো এটা একটু ডিফিকাল্ট, তারা বুঝতে চায় না। এন্টারটেইনের একটা বিষয় থাকে, দর্শকরা হয়তো বা দর্শক বলবো না, অনেকে আছে দর্শকরা কিন্তু আসলে এন্টারটেইন পছন্দ করেন, দিন শেষে আমরাই কিন্তু তাদেরকে আনন্দ দিচ্ছি। কিছুটা হয়ে যায় যারা কাজ করি আমরা ক্যামেরার পিছনে বা ক্যামেরার সামনে যারা কাজ করি তাদের জন্য আসলে প্রচুর ডিফিকাল্টি হয়ে যায়। সো আপনার কণ্ঠে কিন্তু আমরা অলরেডি কয়েকটা গান শুনেছি, কিন্তু আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কণ্ঠে আরেকটি গান শুনতে চাই, সেটা আপনার পছন্দের, যে কোন গানটি আপনি শোনাবেন? ভালোবাসা নয়নের নেশা গাইলাম, এটা বাংলা বাউল স্টুডিও সিজন 2 গান ছিল, এবং সিজন 1-এ আমি আরও একটা গান গেয়েছিলাম শ্রদ্ধেয় বাউল সালাম সরকারের। ওই গানটাতেও মোটামুটি আমি ভালো রেসপন্স পেয়েছি। গানটার ভিউ এখন পর্যন্ত 11 মিলিয়ন ভিউর কথা কেন বললাম, কমেন্ট সেকশনগুলো দেখলে আমার মন অনেক ভরে যায়, বা মনে হয় যে না একটা ভালো গান আসলে গেয়েছি। এক্স্যাক্টলি, শেষ গানটা এটাই গাইছি। ওরে চিকন কালা তুই যে গলার মালা, ওরে চিকন কালা তুই যে গলার মালা, আমি যে তোর আছি চিরদাসী, প্রাণবন্ধুরে বাজায়ও না এত বিষের বাঁশি। ওরে চিকন কালা তুই যে গলার মালা, ওরে চিকন কালা তুই যে গলার মালা, আমি যে তোর আছি চিরদাসী, প্রাণবন্ধুরে বাজায়ও না এত বিষের বাঁশি, প্রাণবন্ধুরে বাজায়ও না এত বিষের বাঁশি। বাহ, চমৎকার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। খুব ভালো লাগলো, খুব সুন্দর একটা আড্ডা হলো, সুন্দর কিছু গান শুনলাম। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। আবারও ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, সেই সাথে এটিএন বাংলার সবাইকেই ধন্যবাদ, এই প্রোগ্রামের সাথে সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে বিশেষ ধন্যবাদ। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আমার এই সুন্দর ড্রেসটি স্পন্সর করেছে আনজারা। দেখা হবে আপনাদের সাথে নতুন পর্বে অন্য কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো।
জীবনটা রঙময় যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে, চায়ের চুমুকে।